যে আমরা বাঙালি বনাম বহিরাগত, এই ডিবেটটা তো কোনো রাজনীতিকরণ হয়নি। মেক আমেরিকা গ্রেট এগেইন এবং ভারতকে বিশ্বগুরু হতে হবে, একই কথা, এগুলো তফাৎ নেই কোনো। আমরা আলোচনা করলাম যে লেফট এবং রাইট দুটো পলিটিক্সই এখন আইডেন্টিটি পলিটিক্স, কিন্তু এমন একটা সমাজে আমরা বাস করতাম যেখানে ইন্ডিভিজুয়ালিজম বা একটা মানুষের আত্মসম্মান বা মর্যাদার থেকে সমাজ তাকে সম্মান দিচ্ছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। আমার সাথে ভগবানের সম্পর্ক হবে, আমি আমার পাপ পুণ্যের জন্য ভগবানের কাছে দায়ী, মাঝখানে আমি একজন মধ্যস্থতাকারী কেন নেব? এই প্রথম ইউরোপে ইন্ডিভিজুয়াল একজন মানুষের গুরুত্ব দেয়া শুরু হলো। আমরা গণতন্ত্রে যখন পৌঁছচ্ছি, গণতন্ত্রে কিন্তু এই মানুষের প্রত্যেকটা মানুষ আলাদা করে নিজের ইচ্ছেটা প্রকাশ করতে পারে, তার গুরুত্ব আমরা দিচ্ছি গণতন্ত্রে। আমাদের সমাজের যে মূল সমাজ মানে আমাদের রাজনীতির যে মূল দুটো ধারা, রাইট এবং লেফট, এদের মধ্যে কোনো ডায়ালগ নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আজকে আমরা একটা বই নিয়ে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি অরুণাভ আর প্রেমাশিস আছে আমাদের সঙ্গে। আপনারা যারা বৈঠক দেখেন তারা জানেন যে আমরা এই এপিসোডে কি করি, এক একটা বই নিয়ে আলোচনা করি এবং সেই বইটা থেকে কি কি পাওয়া গেছে। জেনারেলি প্রেমাশিস একটা বই পড়ে, সেই বইটা নিয়ে আমার সঙ্গে প্রেমাশিস একটা আড্ডা হয়, যাতে আমি ওই বইটা সম্পর্কে আরেকটু বেশি জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আপনারাও আমার সঙ্গে সেই বইটার মধ্যে বা সেই বইটার আইডিয়া সম্পর্কে আর একটু ক্লিয়ার হতে পারেন। সো আজকে আমাদের বইটা হলো আইডেন্টিটি, ফ্রান্সিস ফুকুয়ামার লেখা। এই বইটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রধানভাবে বলা যায় যে আইডেন্টিটি এই শব্দটা মানে হলো, এই শব্দটার বাংলা কি, মানে এক্স্যাক্ট বাংলা হলো আত্মপরিচয় বা আত্মপরিচয়। হ্যাঁ, মানে এই বইটার কনটেক্সটে যদি বলতে তাহলে আত্মমর্যাদার রাজনীতি। হ্যাঁ, এবার আত্মমর্যাদা এবং নিজের পরিচয়কে প্রকাশ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমাদের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে এবং বর্তমান সময়ে সেটা কি করে চালিকা শক্তি হয়ে উঠছে রাজনৈতিকভাবে, এই বইটা সেই নিয়েই কথা বলে। একদম। তো আমরা খুবই যেভাবে আমরা শুরু করি আপনারা জানেন, সেটা হলো আমরা বইটা যেভাবে গেছে সেইভাবেই আমরা একটা আলোচনা করার চেষ্টা করবো যে বইটাতে কী কী বলার চেষ্টা করা হচ্ছে। তো যদি আমি প্রথম তোকে জিজ্ঞেস করি যে বইটার আইডিয়াটা কি, যদি একটুখানি গোটা করে বলতে হয় তাহলে আইডিয়াটা কি? তার আগে আমার মনে হয় ফ্রান্সিস ফুকুয়ামাকে নিয়ে একটুখানি বললে পরে ব্যাপারটা আর একটু পরিষ্কার হয় যে এই বইটা কেন, এটা খুব মোটা বই তো নয়। ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখেছিলেন বেশ কয়েক বছর আগে, যেটা হচ্ছে যে এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান বলে। একটা সেই সময় রাজনীতিতে কথা চলছিল যে এই যে গণতন্ত্র এসে গেছে বেশিরভাগ দেশে, প্রায় 110-15টা মতো দেশে, 197টার মধ্যে গণতন্ত্র এসেছে এবং এটা কিন্তু 1970 থেকে 2000-এর মধ্যে হয়েছে। তার আগে বিভিন্ন রকম হয়েছে, মানে ফাসিজম থেকে শুরু করে, তারও আগে মোনার্কি, রাজতন্ত্র, সেখান থেকে ফাসিজমের একটা ঘটনা, কমিউনিজম, সোশ্যালিজম, এই সমস্ত কিছু হয়ে মোটামুটি 2000-এর মধ্যে আমরা এসে দেখেছি সব শেষ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তো গণতন্ত্র প্রতিষ্ঠার মানে কি, যে সব মানুষ নিজের অধিকার প্রকাশ করতে পারছে, নিজেদের সরকার নিজেরা নির্বাচিত করতে পারছে, তার মানে তাদের উদ্দেশ্য এবং তাদের যে শর্ত সেই অনুযায়ী সরকার চলবে। তাহলে তো একটা মানুষের ইচ্ছের বহিঃপ্রকাশের একটা শেষ তো হলো ইতিহাসে। সেই বইটা উনি লিখেছিলেন এবং খুব ভালো চলেছিল, কিন্তু দেখা গেল যে 2000-এর পর থেকে এই আমাদের 21শ শতাব্দীতে এসে আমরা দেখছি যে অন্য ধরনের রাজনীতি বেশি প্রকাশ পাচ্ছে। তো সেই সময় ওনার খুব নিন্দেও হলো যে তুমি তো বলেছিলে বেশ এন্ড অফ হিস্ট্রি। হ্যাঁ, তার আগে আরেকটা বই লিখেছেন এনারই মেন্টর স্যামুয়েল হান্টিংটন, সেটার নাম হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বলে। তিনি বলেছিলেন যে না, এই গণতন্ত্র এলে পরেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না রাজনীতিতে, সিভিলাইজেশনাল বা কালচারাল একটা কনফ্লিক্ট, মানে সংস্কৃতিগত একটা সংঘাত হতে চলেছে। তো এই দুটো নিয়ে বেশ কিছুদিন চলেছে, তারপরে অনেক কিছু লেখার পর উনি বইটা লিখেছেন। মূলত ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ওনার মনে হয়েছে যে আইডেন্টিটি পলিটিক্সটা খুব বেড়ে গেছে পৃথিবীতে। আচ্ছা, এইটা থেকে এই বইটার সূত্রপাত। তো বইটার মুখবন্ধটা যদি আমরা বলি তাহলে পরে বইটা কি নিয়ে বলতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে ধর 2000 থেকে এখন অবধি 2024 অবধি গত
20-25 বছরে সারা পৃথিবীতে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, বাজার অর্থনীতি এসবের কারণে সারা পৃথিবীতে খুব বড়লোক হয়েছে। যে পরিমাণ বড়লোক অর্থাৎ আমি বলছি যে সমৃদ্ধি হয়েছে, ইন্টারনেট এসছে। আজকে ধর আমরা এয়ার কন্ডিশনে বসে আছি, আজকে থেকে 20-25 বছর আগেও সাধারণ মানুষের বাড়িতে এয়ার কন্ডিশনিং ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না। তার মানে তো নিশ্চয়ই সমৃদ্ধি এসছে, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সমৃদ্ধি এসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গুডস অ্যান্ড সার্ভিস বেড়েছে, বিদেশের অর্থনীতি মানে বৈদেশিক বাণিজ্য বেড়েছে, সারা পৃথিবী বড়লোক হয়েছে। কিন্তু এই বড়লোক হওয়ার পেছনে পেছনে আবার দেখা গেল যে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। মানে এটা কিন্তু ওই পুরনো কথাটা বললে লাভ নেই যে ধনী আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হয়েছে, তা নয়। ধনী তো আরও ধনী হয়েছেই, গরিবের নিজস্ব আর্থিক সমৃদ্ধিও বেড়েছে, সে আরও গরিব হয়ে যায়নি। কিন্তু কম্পারেটিভলি, তুলনামূলকভাবে ধনী যতটা ধনী, গরিব কিন্তু সেই পরিমাণ গরিবের অর্থ বাড়েনি। একটা চূড়ান্ত অর্থনৈতিক বৈষম্য আজকের দিনে পৃথিবীতে রয়েছে। ধর আমাদের দেশেরই কথা যদি আমরা ধরি, যে দেশের যা সম্পদ তার 80-90 দেশের সবচেয়ে 10% যারা বড়লোক তাদের হাতে, বাকি 90% হাতে তার থেকে কম। এই অর্থনৈতিক বৈষম্য যখন হচ্ছে তখন রাজনীতি কোন দিকে যাবার কথা? আমরা দেখে এসেছি যে রাজনীতির একটা মূল ধারা ছিল কি, যে একটা ক্যাপিটালিজম, একটা বামপন্থী রাজনীতি। তো ক্যাপিটালিজমের এরা সবসময় বলতো যে সবাই ফ্রি মার্কেট বা ক্যাপিটালিজমে মুক্ত বাজার অর্থনীতি, যে সবাই নিজের নিজের মতো করে ব্যবসা করবে, যার ব্যবসা ভালো হবে সে ইনকাম করবে, এভাবেই পৃথিবীর উন্নতি হবে। আর যারা বামপন্থী তারা বলতেন যে না, সকলের সমান এই সমবন্টন হতে হবে, যে মূল উদ্দেশ্যটা হতে হবে যে অর্থনীতির সমবন্টন। এটা নিয়ে দীর্ঘকাল হয়েছে রাশিয়া আমেরিকার মধ্যে অর্থনৈতিক কথাবার্তা বা অর্থনৈতিক বিনিময়টা এটা নিয়ে। তো এখন যখন অর্থনৈতিক বৈষম্যটা এই পর্যায়ে এসে দাঁড়ালো, যেটা সারা 150 বছর 200 বছরে এই পরিমাণ অর্থনৈতিক বৈষম্য হয়নি, তাহলে তো এই ডিবেটটা হওয়ার কথা। একদল বলবে যে না, আমাদের বাজার অর্থনীতিটাই আরেকটু পরিবর্তন করে সেটা দিয়েই আমরা আরও ভালো হতে পারে পৃথিবী। আর বামপন্থীরা বলবেন যে না, তোমরা সমবন্টনের একেবারেই ব্যবস্থা ছিল না, তো কাজেই ক্যাপিটালিজম খারাপ, কাজেই সমবন্টনের জন্য আরও বেশি করতে হবে। এটাই তো ডিবেট হওয়ার কথা ছিল। কিন্তু ডিবেটটা একেবারে হলো অন্যদিকে। ডিবেটটা কি আমরা দেখলাম যে যারা বামপন্থী, সারা পৃথিবীর কথা বলছি আমি, কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা আমাদের দেশের কথা, বামপন্থীরা ধীরে ধীরে দেখা গেল রাশিয়ার পতনের পরই একটু স্তিমিত হয়ে গেলেন, এবং তারাও কথা বলতে শুরু করলেন অর্থনীতি নিয়ে নয়, বরং যারা সামাজিকভাবে পিছিয়ে আছে তাদের নিয়ে। ধরা যাক মহিলা সংরক্ষণ বা উমেন রিজার্ভেশন নিয়ে কথা বলছেন, তারা LGBTQ রাইটস নিয়ে কথা বলছেন, তারা সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন, মানে ধার্মিকভাবে সাম্প্রদায়িক সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন। তার মানে তারা স্পেসিফিক কিছু গ্রুপসকে নিয়ে কথা বলছেন, তারা স্পেসিফিক কিছু গ্রুপস নিয়ে কথা বলছেন। আবার যারা রাইট উইং, সেই অর্থে ডানপন্থী, তারা কি বলছেন? তারা ন্যাশনালিজমের কথা বলছেন। তারাও অর্থনীতি বা মুক্তবাজারের কথা কিন্তু আর বলছেন না, তারা বলছেন যে দেশ বা ন্যাশনালিজমের কথা, তারা বলছেন ধর্মের কথা। ধর আমেরিকায় যখন ট্রাম্প জেতেন, তখন সে কিন্তু আমেরিকার অর্থনীতি নিয়ে আর কথা বলছে না, তখন সে বলছে মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকার সম্মানের পুনরুদ্ধার দরকার, ন্যাশনালিজম ইন এ ওয়ে। রাশিয়াও বলছে যে না, বহুদিন যাবৎ ইউরোপের হাতে এবং আমেরিকার হাতে আমরা রাশিয়ানরা অত্যাচারিত হয়েছি, রাশিয়ার একটা নিজস্ব আবার পুনরুত্থান দরকার। জাপানের শিনজো আবে একই কথা বলছেন বিভিন্নভাবে। চাইনিজ যেটা কমিউনিস্ট পার্টি, তারাও বলছে যে না, চায়না অনেকদিন জাপান এবং অন্যান্য দেশের হাতে অত্যাচারিত হয়েছে, তাদের পুনরুত্থান দরকার। আমাদের দেশেও আমরা এক ধরনের ন্যাশনালিজম এবং সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি। তো আমাদের রাজনৈতিক যে তর্কটা বা কন্টেস্টটা, এটা হয়ে দাঁড়িয়েছে সম্প্রদায়গত, আইডেন্টিটি পলিটিক্সটা হয়ে দাঁড়িয়েছে মূল। এই যে আমাদের একটা সাধারণ নির্বাচন গেল, খুব খুঁটিয়ে যদি তুই দেখিস যে ম্যানিফেস্টোগুলো, ইলেকশন ম্যানিফেস্টো বিভিন্ন রাজনৈতিক দলের, ইলেকশন ম্যানিফেস্টোতে নাউনের খুব আধিক্য। অর্থাৎ আমি বলছি যে কৃষিক্ষেত্রে আমরা কি করব সেটা রাজনৈতিক দলগুলো বলছে কিন্তু কম, বলছে আমরা কৃষকদের জন্য কি করব। মানে কৃষক একটা গ্রুপ,
রাইট তাদের আইডেন্টিটি হচ্ছে তারা কৃষক, রাইট তাদের জন্য আমরা কি করব, ঠিক ঠিক, আছে? ঠিক তো মানে ভার্ব কমে গেছে, নাউন বেড়ে গেছে, নাউনগুলো সব আইডেন্টিটির। এবং এটা একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা, আমরা তো ছাত্র, আমি তো পলিটিক্যাল সায়েন্টিস্টও নয় কিছু না, আমি জাস্ট ইন্টারেস্ট নিয়ে পড়ি। তো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে এবং পলিটিক্যাল সায়েন্সের যারা মাথা, ইনক্লুডিং ফ্রান্সিস ফুকুয়ামা, যিনি স্ট্যানফোর্ডের একজন খুব প্রথিতযশা পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা বলছেন এটা তো একটা বুঝতেই পারি না আমি, এটা কিভাবে হবে। যদি দীর্ঘদিন ধরে কথা ছিল যে রাজনীতি অর্থনীতিকে অনুসরণ করে, অর্থাৎ অর্থনীতি যদি খারাপ হয় তাহলে সেই অর্থ সমবন্টনের কথাও হতে পারে বা সমৃদ্ধির কথাও হতে পারে, তাহলে পরে রাজনীতিটা হবে সেটা নিয়ে, যদি বাড়ে তাহলে পরে সমবন্টন নিয়ে হবে, তা না হয়ে রাজনীতিটা হয়ে গেছে আইডেন্টিটি নিয়ে, এই নাউন নিয়ে। তো এই ধাঁধাটা কি করে এলো? তাহলে এই পলিটিক্সটা মানে এই আইডেন্টিটি পলিটিক্সটা তার মানে আগে ছিল না? আচ্ছা, এখানে আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা দেখিনি, এটা আমার একটা চিট শিট বই, এই বইটা পড়ে আমার মনে হচ্ছে কিছু উত্তর এখান থেকে পুরোপুরি আমি পাচ্ছি না, তাই এই বইটা আপনারা একটু দেখে নিন। ওয়াই উই আর পোলারাইজড বলে একটা বই, এসডা ক্লেনের লেখা, এটাও খুব বিখ্যাত হয়েছে বইটা। তবে এটার আমি ডাইরেক্ট রেফারেন্স এই জন্য দেবো না, কারণ এটা মূলত আমেরিকান পলিটিক্সের কনটেক্সটে লেখা, কিন্তু কিছু কিছু জিনিস এখান থেকে আমরা নেব যেটা আমাদের আজকের এই আলোচনাটাকে বুঝতে সাহায্য করবে। তার মধ্যে একটা হচ্ছে তোর এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই আইডেন্টিটিগুলো কি ছিল না? ছিল তো, আমরা কি জানতাম না যে আমাদের কাস্ট আছে? একদম ছিল। আমাদের এখানে ধর্ম নিয়ে কি একটা ধর্মের লোক আরেকটা ধর্মের সাথে বিরোধ হয়নি কখনো? হয়েছে। আমেরিকায় কি ব্ল্যাক আমেরিকানরা আলাদা করে আইডেন্টিটি পলিটিক্স করেনি? করেছে। তার জন্য তো মার্টিন লুথার কিং জুনিয়র কত বড় একটা যে সমান অধিকারের জন্য লড়াই হয়েছে। যেটা হলো এখন হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, সেটা হচ্ছে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো রাজনীতিকরণ হচ্ছে, অর্থাৎ যারা সরকারে আসার জন্য রাজনীতি করে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে এই আইডেন্টিটিগুলো জুড়ে যাচ্ছে। দুটো জিনিস হচ্ছে তার মানে, একটা হলো এই রাজনৈতিক দলগুলো ওই আইডেন্টিটি গ্রুপটার দিকে টার্গেট করতে চাইছে ফর ভোটস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই আইডেন্টিটি গ্রুপগুলো পলিটিক্যাল পার্টিসগুলো বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আইডেন্টিফাইড হচ্ছে, পলিটিক্যাল গ্রুপ থেকে আইডেন্টিফাইড হচ্ছে। ধর আজকে আমি নাম না নিয়ে বলছি যে উগ্র হিন্দু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, এদের একটা রাজনৈতিক দলের সাথে আইডেন্টিফাই করা যায়। উগ্র হিন্দু আগেও ছিল, তারা কোনো রাজনৈতিক দলের সাথে আইডেন্টিফাইড হতো না। আবার লিবারাল হিন্দু, যে হয়তো একটু সমস্ত অ্যাকসেপ্টিং সমস্ত কিছু, তার উল্টো দিকের রাজনৈতিক দলের সাথে আইডেন্টিফাইড হচ্ছে। বাঙালি, আমরা চিরকালই জানতাম আমরা বাঙালি এবং অন্যান্য প্রদেশের থেকে আমরা আলাদা, কিন্তু বাঙালি ইয়ানাটা যে একটা রাজ্যের রাজনীতিতে যে আমরা বাঙালি বনাম বহিরাগত, এই ডিবেটটা তো কোনো রাজনীতিকরণ হয়নি। ঠিক, এটা ছিল হয়তো, কিন্তু এটা রাজনৈতিকভাবে ছিল না। রাজনীতিকরণ তো কখনো হয়নি, রাজনীতিকরণ হয়নি। ঠিকই, ঠিক আছে। আমরা চিরকালই জানি নন বেঙ্গলি বলে একটা কথা আছে, একদম, যেটা একমাত্র বাঙালিরা ইউজ করে। পাঞ্জাবিরা কখনো নন পাঞ্জাবি বলে কোনো কমিউনিটিকে আইডেন্টিফাই করেনি বলে আমি শুনিনি। আমার প্রচুর পাঞ্জাবি বন্ধু আছে, কখনো তারা বলেনি যে ও তো নন পাঞ্জাবি বিয়ে শাদি কিয়া হ্যাঁ। কিন্তু নন বেঙ্গলিটা একটা আইডেন্টিটি, কাস্ট একটা আইডেন্টিটি, কিন্তু এগুলো রাজনৈতিকভাবে এগুলো দলগতভাবে রাজনীতির সাথে জুড়ে জুড়ে যাচ্ছে, এবং তিন রকম জুড়ছে আমরা দেখছি। একটা হচ্ছে যে ন্যাশনালিজম নিয়ে, আমাদের দেশের পুরনো অধিকার, পুরনো বৈভব, মেক আমেরিকা গ্রেট এগেন এবং ভারতকে বিশ্বগুরু হতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো একই কথা, এগুলো তফাৎ নেই কোনো। তেমনি আবার ধর্মীয় একটা মেরুকরণ হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, ধর হিন্দু মেরুকরণ, ইসলামিক মেরুকরণ, খ্রিশ্চান মেরুকরণ, এগুলোও রাজনীতি হয়েছে। আজকে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের মধ্যে যতটা ন্যাশনালিজম আছে ততটা ধর্মীয় মেরুকরণও আছে, একদম ঠিক আছে। আরেকটা মেরুকরণ হচ্ছে সামাজিক মেরুকরণ, মহিলাদের অধিকার, LGBTQ অধিকার, ধর দলিত যারা আমাদের দেশে তাদের অধিকার, বড়লোক গরিবদের মধ্যে গরিবদের অধিকার, এগুলো হয়েছে। ধর আবার আমাদের রাজ্যে যদি ফিরে আসি, ব্ল্যাক আমেরিকানস এখন আমেরিকাতে ডেমোক্র্যাটদের সাথে আইডেন্টিফাই করে।
আমাদের রাজ্যে আমরা চিরকালই জানতাম যে একটা কাস্ট আছে, কিন্তু দলিত বাঙালি মানে হিন্দু দলিত বাঙালিরা, বিশেষত যারা ইস্ট বেঙ্গল থেকে বা ইস্ট পাকিস্তান থেকে এদেশে এখানে এই রাজ্যে এসে থেকেছেন, তারা একটা রাজনৈতিক দলের সাথে জুড়তে পারেন এমনি তো আমরা গত 10 বছরে দেখছি, তাই না? তো এই জিনিসটা পরিবর্তন হয়েছে রাজনীতিতে, যে একটা হচ্ছে এই গ্রুপগুলো অনেক বেশি কনসলিডেট হয়েছে, দ্বিতীয় মানুষ অনেক বেশি একটা না একটা গ্রুপের সাথে নিজেকে আইডেন্টিফাই করা শুরু করেছে এবং খুব জোরালোভাবে করছে, খুব উগ্রভাবে করছে, যেটা একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন। আমার তো অনেকগুলো আইডেন্টিটি, ধর আমি আমার নিজের মানে যদি বলি যে আমি চিরকালই জানতাম আমি বাঙালি, আমি ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষের যে চতুরাশ্রম প্রথা তাকে ব্রাহ্মণ বলা হয়, যদি অন্য দেশের সাথে তুলনা করি তাহলে আমি ভারতীয়। তো এবার এগুলো তো আমার আইডেন্টিটি। আমি আবার পশ্চিমবঙ্গের মধ্যে আমি উত্তরবঙ্গের ছেলে, কিন্তু পড়াশোনা করেছি ইউপিতে, তার ইস্টার একটা পরিচয়, এই সবগুলোই আমার আইডেন্টিটি। কিন্তু এর কোনোটাই কি আমার রাজনীতিকরণ হয়েছে? এর কারণে কি আমি কাউকে ভোট দিচ্ছি? এর কারণে কি আমি কারোর সাথে লড়াই করছি? সেটা বোধহয় নয়। ধর আজকে ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হচ্ছে, ভারতবর্ষের দলে একজনও ধর বাঙালি নেই, বাংলাদেশের দলে সবাই বাঙালি। তো আমি কোন আইডেন্টিটিটাকে ধরছি? আমার বাঙালি আইডেন্টিটি আর আমার ইন্ডিয়ান আইডেন্টিটি তো একটা ক্ল্যাশে চলে যাচ্ছে, তাই না? এই কনফ্লিক্টগুলো খুব জোরালো হয়ে দেখা দিচ্ছে আজকে, যেই কারণে আমরা ওটাতেও আসবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় এত বেশি রাগ দেখতে পাচ্ছি আমরা, এত বেশি ট্রোলিং দেখতে পাচ্ছি, সেগুলোরও একটা মূল কারণ কিন্তু মানুষ নিজেরা আইডেন্টিফাই করছে এক একটা দলের সাথে। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো সোশ্যাল মিডিয়া সঙ্গে আইডেন্টিটি পলিটিক্সের একটা বিরাট কানেকশন আছে, দ্যাট ইজ ট্রু। আমারও মনে হয় ওটা, আমারও কিছু আইডিয়াস আছে এই ব্যাপারে। কিন্তু তার আগে আরেকটা বড় জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো মানে এই বইটাতে কি ফুকুয়ামা রিজনসগুলো নিয়ে আলোচনা করেছেন, যে কি কারণে মানুষ অনেক বেশি নিজের পরিচয়, নিজের সম্মান, বা এইটা বোধহয় কোথাও না কোথাও মানুষের মধ্যে সবসময় থাকে, যে আমি আই ওয়ান্ট টু বি আইডেন্টিফাইড অ্যাজ সামথিং, একটা কিছু। মানে ধর I want to identify as a filmmaker, at the same time I am being identified as a podcaster also, at the same time বাঙালি, at the same time ভারতীয়, যেগুলো তুই বললি সেগুলোও আছে। এটা আবার আমার কর্মক্ষেত্রের আইডেন্টিটি, এরকম বিভিন্ন রকম আইডেন্টিটি আছে, এবং প্রত্যেকটা মানুষ নিজে নিজে আইডেন্টিফাই গ্রুপের সঙ্গে, তুই যেটা বললি গ্রুপের সঙ্গে আইডেন্টিফাই করার চেষ্টা করছে নিজেকে। এটা যদি প্রাইমারি ইনস্টিংক্ট হয় মানুষের, তাহলে এটা এতটা প্রবলভাবে ঠিক এই সময়তেই কেন দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা মুখবন্ধে চলে গেলাম, মুখবন্ধটা শেষ হলো, এবার আমরা মূল আলোচনায় ঢোকার জায়গায় আসছে যে এই ঘটনাটা ঘটলো কি করে। কেউ যদি মনে করে যে একটা রাজনৈতিক দল এটা হঠাৎ করে ঘটিয়েছে, খুব ভুল করব আমরা, কারণ একটা রাজনৈতিক দল তো নয়। আমরা আলোচনা করলাম যে লেফট এবং রাইট দুটো পলিটিক্সই এখন আইডেন্টিটি পলিটিক্স, আলাদা আলাদাভাবে। তাই এটা হলো কি করে? দীর্ঘদিন যাবৎ, আমরা একটু ইতিহাসে চলে যাব এবার, আমাদের প্রিয় সাবজেক্ট। একদম। দীর্ঘদিন যাবৎ মানুষ কিন্তু সমাজের নিয়মে চলেছে, ঠিক আছে? কেন চলেছে? কারণ তাদের জীবিকা, তাদের বাসস্থান সবই একটা গণ্ডির মধ্যেই হয়েছে, ঠিক? একটা গণ্ডিতেই যদি থাকে, আমি যদি তাঁতি হই আমাকে আবার তাঁতিই হতে হবে। ধর ছেলে, আমি একজন তাঁতির ছেলে, আমাকে তাঁতিই হতে হবে। বা আমি কৃষক, আমার বাবা কৃষক ছিল, আমাকেও কৃষি কাজই করতে হবে, একই গ্রামে করতে হবে, জমি নিয়ে তো কোথাও চলে যাব না। একদম। তাহলে আমাকে ওই সমাজেই থাকতে হবে। একদম। তাহলে আমাকে ওই সমাজের নিয়মই মানতে হবে, এবং সমাজটা আমার থেকে বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। সেই এগ্রিকালচার রিভলিউশন, যেটা আমরা হিউম্যান কাইন্ডে কথা বলেছি, যেটা আমরা সেপিয়েন্সের কথা বলেছি, সেই সোসাইটি যে তৈরি হলো, তারপর দীর্ঘকাল মানুষ সমাজের নিয়মেই চলেছে, তাই তো? আমাদের মধ্যে নিজস্বতা একটা ছিল হয়তো, আমার মনে হচ্ছে, ধর যদি একজন মহিলা হয়, যে তার হয়তো কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, মহিলা হিসেবে আমার উপর অত্যাচার তো হচ্ছে, কিন্তু আমি সেটার বিদ্রোহ করতে পারছি না, আমি সেটা কাউকে বলতে পারছি না, কারণ সমাজটাই পিতৃতান্ত্রিক এবং ওটাই সমাজের নিয়ম, কাজে আমাকে ওইটার সাথে মানিয়ে চলতে হবে। আমাদের মা ঠাকুমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা অনেকেই বলে থাকি যে মহিলারা না বেশি পিতৃতান্ত্রিকতাকে প্রশ্রয় দিচ্ছে,
হুম, হুম, তার কারণটা হচ্ছে তারা সেই সময়ের সমাজে বাস করতেন, যে সময় সমাজের নিয়মটা মানাটাই হচ্ছে একমাত্র অপশন ছিল। অপশন ছিল, সেটাই হচ্ছে একজন ভালো মানুষ হবার নিয়ম। হ্যাঁ, চয়েসটা ওটাই ছিল মানুষের কাছে। ভালো মানুষ হবার নিয়মটাও তাই। নিয়মটাও তাই, কেন যে সমাজের নিয়ম মেনে চললে আমি ভালো মানুষ। ভালো মানুষ? ধর আমি বলছি যে সমাজের মধ্যে কিছু মানুষকে তো আমরা আলাদা করে গুরুত্ব দিতাম। হুম, ধর একজন সৈন্য, সে কি করছে? সে সমাজের জন্য নিজের প্রাণ বলি দিতে পর্যন্ত প্রস্তুত। তাহলে তার তো একটা সম্মান প্রাপ্য। অর্থাৎ আহার নিদ্রা মৈথুন এবং আমার নিজস্ব ইন্টারেস্টের বাইরে গিয়ে হুম, পুরো সমাজের জন্য যে ভাবে হুম, বা যে কোনো কাজ করে, সে হচ্ছে সম্মানীয় ব্যক্তি। ঠিক। তো সেই সম্মানীয় ব্যক্তিটা, আমি একটা উদাহরণ দিলাম সৈন্যের, হুম, সেই সম্মানটা এমন রাজাদেরও হতে পারে। কারণ সে রাজাদের মূল ব্যাপারটা কি, অ্যাটলিস্ট প্রচার কি হতো রামরাজ্য বা ইত্যাদিতে, প্রচারটা কি, যে রাজা মূলত প্রজাদের জন্য কাজ করছেন। আরে বাবা, রাজা যদি প্রজাদের জন্যই পুরোপুরি কাজ করে থাকে, তাহলে সে রাজমহলে আর প্রজারা ঝুপড়িতে কেন? হুম, এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। কিন্তু রাজা মূলত খুব প্রজাবৎসল। হুম, আমি তো প্রজাবৎসল নই, আমি তো শুধু ভাবছি আমার ছেলে মেয়ে, হ্যাঁ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু রাজা ভাবছেন আমার কথাও, তাহলে তার সম্মান প্রাপ্য। হুম, তো এইভাবে কিছু কিছু লোককে আমরা আলাদা আলাদা করে সম্মান দিতাম, হুম, ঠিক? এবং সেই সুযোগটা নিয়ে বা সেই যুক্তিটাতে কিছু মানুষ বেশি সম্মান পেতেনও, এবং এমনভাবে প্রেজেন্ট করতেন নিজেকে, আজকেও করেন, যে আমি যেটা করছি না সেটা শুধু আমার জন্যে নয়, আমি তো সমাজের জন্য কথা বলছি। হুম, ধর একটা পোডিয়ামে দাঁড়িয়ে আমি একটা গান করছি বা মিউজিক শিখে আমি গান করছি, সে আমি কিন্তু শুধু বলছি না যে আমার ভালো লাগে বলে আমি গান করছি না, এই গান শুনলে সবার ভালো হবে, হুম, সমাজের সংস্কৃতির উন্নতি হবে, সেই জন্য আমি গান করি। কাজেই সমাজে তুমি একটা কেউ কেটা। হুম, আমরা যে সম্মান করি কাউকে বা রেকগনাইজ করি, তার মূল কারণ একটা পুরনো সমাজে এটা থেকে গেছে যে না, এই লোকটা সমাজের জন্য কিছু করছে, শুধু নিজের জন্য করছে না। তার মানে একটা জিনিস আমি এখানে পেলাম, সেটা হলো, একটা হলো আইডেন্টিফাইং। মানে কেউ একটা আছে, জাস্ট এতটুকু আইডেন্টিফিকেশন, যে সামন ইজ দেয়ার, মানে কাউকে একটা আইডেন্টিফাই করলো সমাজ, এটা একটা দিক। আরেকটা হলো সমাজ একটা রেকগনিশন দিল কাউকে। এই দুটো জিনিস আলাদা। এটাই বোধহয় মেজর মূল বক্তব্য এই পুরোটার, যে এই রেকগনিশন যখন যখন পাচ্ছে লোকজন, যখন রেকগনাইজ হচ্ছে সমাজের অনেকগুলো লোক দিয়ে, শুধু আইডেন্টিফাইড না, এবং সেইখানে ও গিয়ে দাঁড়াচ্ছে হলো যে ওর একটা প্রাপ্য সম্মান তৈরি হচ্ছে। এই যতজন ওকে রেকগনাইজ করছে, তত বেশি ওর সম্মান বাড়ছে। তত বেশি ওর সম্মান বাড়ছে। এই রেকগনিশনটা আমরা সবাই কিন্তু চাই। হুম, কিন্তু এমন একটা সমাজে আমরা বাস করতাম যেখানে ইন্ডিভিজুয়ালিজম বা একটা মানুষের আত্মসম্মান বা মর্যাদার থেকে সমাজ তাকে সম্মান দিচ্ছে কিনা সেটা বেশি ইম্পর্ট্যান্ট। হুম, যদি সমাজ কাউকে সম্মান দেয়, তাহলে তাকে আমাকেও সম্মান দিতে হবে। আমি তো সেই জায়গায় পৌঁছতে পারছি না, কাজেই আমি ইনফিরিয়ার। এটা মনে মনে একটা অবচেতনে আমাদের রাগ বা দুঃখ একটা ছিলই। এর পরিবর্তনটা এলো ইউরোপের ক্ষেত্রে, মূলত ফ্রেঞ্চ রিভলিউশনের আগে যেটা এলো সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন। মানে একটা সময় কি ছিল, যে ক্রিশ্চিয়ানিটিতে মূলত, যে তুমি যদি ভগবানের কাছে পৌঁছতে চাও, তাহলে তোমাকে চার্চের পাদ্রির হাত ধরেই পৌঁছতে হবে। তুমি নিজে সরাসরি কোনো মেডিটেশন করে বা কোনো মানে নিজে থেকে পৌঁছতে পারবে না ভগবানের কাছে। তোমার একজন মাঝখানে মিডিয়েটার লাগবে। ধর আমি আবার যদি আমাদের এখানে নিয়ে আসি কথাটা, সরস্বতী পুজো যদি আমরা করি, তুই কি সরাসরি সরস্বতী পুজো করিস? একজন পুরোহিত লাগে, তাই তো? একজন ব্রাহ্মণ পুরোহিত এসে সে তোমাকে ভগবানের কাছে তোমার আরতিটা বা তোমার সম্মানটা বা তোমার শ্রদ্ধাটা পৌঁছে দেবে। তুমি সরাসরি পৌঁছতে পারবে না। এটা তো একটা সময় ছিল। প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনে প্রথম মার্টিন লুথার এটা বললেন যে না, এটার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই ভগবানের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারি। আমার সাথে ভগবানের সম্পর্ক হবে, আমি আমার পাপ পুণ্যের জন্য ভগবানের কাছে দায়ী, মাঝখানে আমি একজন মধ্যস্থতাকারী কেন নেব? এই প্রথম ইউরোপে ইন্ডিভিজুয়াল একজন মানুষের গুরুত্ব দেয়া শুরু হলো। আচ্ছা, ইন্টারেস্টিং। ধর্মই মানে ঈশ্বরের সঙ্গে কানেকশনটাই
ইন্ডিভিজুয়ালিটির একটা দিক হিসেবে উঠে এলো যে একজন মানুষ সরাসরি ভগবানের সাথে কানেক্ট করতে পারে। হ্যাঁ, যেটা আমি খুব অবাক হয়েছিলাম উত্তর ভারতে, আমি বলছি না উত্তর ভারত একেবারে আইডিয়াল বা আমরা বাঙালি হিন্দুরা একেবারে সেটা বলছি না, কিন্তু উত্তর ভারতে মানুষ যখন পুজো করে কাস্ট নির্বিশেষে, এটা তুলসী দাসের কারণে হয়েছে, তারা নিজেরা সরাসরি ভগবানের মূর্তির সাথে পুজো করে, যেটা আমরা এখানে করি না। আমাদের লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, একজন বামুন পুরোহিত এসে মন্ত্র পড়ে আমাদের হয়ে ভগবানের কাছে পৌঁছায়। ওখানে আমি শুধু এই কারণে বললাম যে বুঝতে সুবিধা হবে, প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন যেহেতু সবাই আমরা খুব সড়গড় নই, এই আইডিয়াটা দিয়েছিলেন উনি। এরপরে ফ্রেঞ্চ রিভলিউশন এলো, সে সময় বেশ কিছু দার্শনিক উঠে এলেন, দার্শনিক বা চিন্তাবিদ উঠে এলেন, যারা খুব প্রভাবিত করলেন। তার মধ্যে একজনের কথা আমরা হিউম্যান কাইন্ডে বলেছি, রুশো কি বলতেন যে না, এই সমাজ মানুষকে আসলে কলুষিত করেছে, সমাজের সিস্টেম, আসলে আমরা ভালোই ছিলাম। ঠিক, এটা যারা দেখেননি তারা হিউম্যান কাইন্ডটা দেখে আসতে পারেন। হিউম্যান কাইন্ডে আমরা এইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং এরকম বেশ কিছু পডকাস্টে আমরা করবো। তাহলে আগের বইয়ের কিছু রেফারেন্স চলেই আসবে, কারণ আলটিমেটলি পৃথিবীর ফিলোসফিটা তো একই। হ্যাঁ, না হলে আর মানে একটার সাথে একটা কানেকশন কোথায়? রাইট। তো হলো, রুশো এটা বললেন তো সবার মাথায়, আচ্ছা মার্টিন লুথার যিনি একজন পাদ্রী, তিনিও বলছেন আমি ভগবানের সাথে কানেক্ট হতে পারি। তারপরে আবার রুশো বলছেন যে না, আসলে আমরা ভালোই ছিলাম, সমাজ এসে আমাদেরকে কলুষিত করেছে, সমাজের নিয়মের থেকে আমি বড়। এই প্রথম মানুষ ফ্রেঞ্চ রিভলিউশনের সময় থেকে এটা বুঝলো যে ও, সমাজ আর আমার মধ্যে আমার গুরুত্ব তো বেশি সমাজের চাইতে। আমি যেটা ভাবছি, আমার মধ্যে যদি সমকামিতা থাকে, সমাজ যদি সেটা মেনে নাও নেয়, তবুও আমার সমকামিতার যে ইচ্ছেগুলো, সেগুলোর গুরুত্ব অনেক বেশি হওয়া দরকার। আমার হ্যাঁ, মানে আমি নিজের গুরুত্বটা বা আমি নিজের যে ইচ্ছেটা, সেটার গুরুত্বটা নিজে বুঝতে পারলাম, মানুষ হিসেবে বুঝতে পারলাম যে আমি কিন্তু ইচ্ছের গুরুত্ব দিলেও দিতে পারি। হ্যাঁ, এইটা একটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এই সময় থেকে ইউরোপে পরিবর্তন শুরু হলো। আরেকজন এলেন, তার নাম হচ্ছে ইম্যানুয়েল কান্ট। তিনি বললেন যে সব মানুষ না নিজের মতো করে একটা মোরাল চয়েস নিতে পারে, মোরালিটিটা সমাজ ঠিক করে দিতে পারে না, মানে সমাজ মোরালিটি ঠিক করার মানুষ না, মানুষের নিজের মধ্যে একটা মোরালিটি আছে। তার আগে পর্যন্ত কি যে সমাজ বলছে যেটা তুমি করো সেটাই মোরালিটি। ইম্যানুয়েল কান্ট বললেন না, মানুষের নিজের মধ্যেও একটা মোরাল চয়েস আছে, প্রত্যেকের মধ্যে। মানে সমাজ যেটাকে ঠিক বলছে সেটাই শুধু ঠিক না, সমাজ যেটাকে ভুল বলছে সেটাই শুধু ভুল না, তুমি নিজেও ডিসাইড করতে পারো কোনটা ঠিক কোনটা ভুল, বা সেই জিনিসটা তোমার মধ্যে আছে। এই থেকে আমাদের একটা ফ্রেঞ্চ রিভলিউশনের সময় এবং তারপরে বিভিন্ন কিছু হয়ে আমরা গণতন্ত্রে যখন পৌঁছচ্ছি, গণতন্ত্রে কিন্তু এই মানুষের প্রত্যেকটা মানুষ আলাদা করে নিজের ইচ্ছেটা প্রকাশ করতে পারে, তার গুরুত্ব আমরা দিচ্ছি গণতন্ত্রে। গণতন্ত্র কিন্তু আর সমাজের চালিত নিয়মে চলছে না, গণতন্ত্র কিন্তু চলছে আমার ইচ্ছেটা কি সেটা প্রকাশ করা, সেটার একটা সমষ্টিগত রূপ, প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছার সমষ্টিগত রূপ। গণতন্ত্র এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স। তার মানে হবসের কথা তখন খুব বেশি, হবসের কথাটা তখন মোটামুটি রুশো অনেক বেশি ভ্যালিডেটেড হয়েছে থ্রু দিস আইডিয়া। হবসের যে আইডিয়াটা ছিল সেটার থেকে অনেকটা আলাদা। থমাস হবস তো মূলত বলতেন যে সমাজের নিয়মে সব মানুষকে চলতে হবে, তা না হলে পরে মানুষ উচ্ছন্নে যাবে সভ্যতা। আর রুশো বলতেন যে না, মানুষের ইচ্ছেটাই বড়, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে ভালো ছিল, সমাজ এসে কলুষিত করেছে। রাইট, তাহলে লড়াইটা তো চলেছে, লড়াইটা চলেছে, এবং লড়াইয়ের পরে ফাইনালি যদি দেখা যায় আজকের দিনের পলিটিক্স বা ফুকুয়ামার কথা যদি মানা যায়, বাট এই দিস ইফ দিস ইজ ট্রু দেন, মানে ইফ দিস ইজ ট্রু কি দিস ইজ ট্রু, তাহলে রুশো আইডিয়াটা অনেক বেশি ভ্যালিডেটেড হয়েছে। এবার এটা বুঝতে পারবো কি করে আমরা? ধর সিস্টিন চ্যাপেল যখন বানানো, বা তারও আগে আর্টিস্ট, একজন ভালো আর্টিস্টকে কি করে ঠিক হতো যে যুগ পরিবর্তন করতে পারে? এখন আমরা বলি না একটা যুগের অবসান হয়ে গেল, কেন বলি? কারণ সে যুগ পরিবর্তন, অর্থাৎ সে এমন একটা কিছু সৃষ্টি করেছে যেটা পুরো সমাজকে বদলে দিতে পারে বা প্রভাবিত করতে পারে সমাজকে। অর্থাৎ তুমি যদি ভালো আর্টিস্ট তখনই যখন তুমি সমাজকে প্রভাবিত করছো। কিন্তু
এখন কি দাঁড়িয়েছে, তুমি ভালো আর্টিস্ট, তোকে যদি জিজ্ঞেস করি আলাদা করে ভালো আর্টিস্ট কে, তাহলে বোধহয় তুই চোখ বন্ধ করে একবারে বলবি ভালো আর্টিস্ট সেই যে নিজের ইচ্ছেটা এবং নিজের ভেতরের কথাটা অনেস্টলি বলতে পারে, যেটা পডকাস্টে বারবার বহু মানুষ এসে বলেছেন। একদম, আমিও বারবার এটাকে এমফাসিস করি। বি অনেস্ট টু ইয়োরসেলফ, বি অনেস্ট টু ইয়োর ক্রাফট, বি অনেস্ট টু ইয়োর ক্রাফট, বি অনেস্ট টু ইয়োরসেলফ। তুমি যদি অনেস্ট থাকো তাহলেই তুমি বড় আর্টিস্ট, তা না হলে তুমি পারফর্মার। ঠিক, এই দুটোর মধ্যে কিন্তু একটা তত্ত্বগত খুব বড় বিভেদ আছে। তুমি সমাজকে প্রভাবিত করছো কি করছো না সেটা আর ইম্পর্টেন্ট নয়, তাহলে তুমি পপুলিস্ট, তাহলে তুমি পপুলিস্ট আর্টিস্ট হয়ে যাচ্ছ, তুমি সমাজ প্রভাবিত করার চেষ্টা করছো, তুমি নিজের কথা বলছো না, তুমি নিজের কথা বলছো না। বড় আর্টিস্ট তুমি তখনই যখন তুমি নিজের কথা বলবে। এই যে একটা পরিবর্তন, ভ্যান গগ কেন বড়, ভ্যান গগকে আমরা কেন বড় আর্টিস্ট বলি, সত্যজিৎ ভার্সেস ঋত্বিকে কাকে বেশি আর্টিস্ট বলবো আমি, বা এই যে তর্কটা তৈরি হওয়ার কারণটাই এটা। তরুণ মজুমদারের সিনেমা অনেকে দেখে, তাহলে উনি কি করছেন সেটা বলে না, সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক নিজের কথাটা বলেছেন, অনেস্ট টু ক্রাফট, কে বড় আর্টিস্ট। আমি ফিল্ম ক্রাফটের দিকে যাচ্ছি না, ধরা যাক ইকোনমিক্সের নিয়মে দুজনেরই সমান প্রতিভা যদি থেকেও থাকে, ভ্যান গগ বড় আর্টিস্ট কেন, ফ্রান্স কাফকা কেন বড় রাইটার, সে সমাজকে পরিবর্তন করতে চাইছেন, সে নিজের কথা বলছে। এই আমরা শুরু করলাম ইন্ডিভিজুয়ালিজমকে, প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মসম্মানকে সম্মান দেয়া, মর্যাদা দেয়া, প্রকাশ করা। প্রত্যেকটা মানুষের মনে হলো হ্যাঁ আমিও তো কেউ, আমার তো বাইরের থেকে রেকগনিশন পাওয়ার দরকার নেই যে সমাজ আমাকে রেকগনাইজ করছে কিনা, আমি নিজেও তো একটা মানুষ, আমারও তো সমান অধিকার আছে, আমিও তো সমানভাবে মোরালিটি নিয়ে ভাবতে পারি। আমার নিজেকে প্রকাশ করাটাই তো তাহলে সমাজকে বদলাতে হবে আমার ব্যাপারটার জন্য। ঠিক, এখান থেকে আমরা দেখলাম যে আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে সমাজের চাপিয়ে দেওয়া নিয়মগুলোর আমরা বিরোধিতা করতে আরম্ভ করলাম। খুব স্বাভাবিক, এটাই মানে কি বলবো প্রতিবর্ত ক্রিয়ার মতো ব্যাপারটা, রিফ্লেক্স, তাই হওয়া উচিত। আমি যদি সমাজের থেকে বড় হই তাহলে পরে সমাজের নিয়মের থেকে নিয়ম আমি মানবো কেন? একদম। তাহলে ধর্মের নিয়ম আমি মানবো না, তাহলে সমাজের বা চাপিয়ে দেওয়া নিয়ম আমি মানবো না, রাষ্ট্রের চাপিয়ে দেওয়া নিয়ম আমি মানবো না। সেই সময় ধর এখনো যদি কেউ কিছু বলে সমাজ আমাকে দায়ী, সমাজের জন্য আমি এরম হয়েছি, সে ক্রিমিনালরাও বলছে কিন্তু সমাজ আমাকে এরম করে দিয়েছে। এতে মৃত্যু হলো রিলিজিয়াস মোরালিটির, ধর্মের দেয়া যে মোরাল বিষয়গুলো সেটার মৃত্যু হলো, সমাজের চাপিয়ে দেওয়া নিয়মগুলোর মৃত্যু হলো, মানুষের একটা ইন্ডিভিজুয়ালিজম তৈরি হলো। এটা একটা পর্যায় অবধি হলো। এবার তুই যেটা বলছিলি ইউরোপের কথা, আমাদের দেশে আনফর্চুনেটলি এই জাতীয় কোনো রিফরমেশন বা রেনেসা হয়নি, না কোনো রেভলিউশন হয়নি। না, আমাদের দেশে বিভিন্ন কারণে, সেটা রাজনৈতিক কারণও আছে, তার সামাজিক কারণও আছে, তার অর্থনৈতিক কারণও আছে, কিন্তু হয়নি। আমরা মোনার্কি ছিল, মানে রাজতন্ত্র ছিল, তারপরে আরেক ধরনের রাজতন্ত্র, তারপরে এসে বণিকতন্ত্র হয়ে গেল ব্রিটিশদের হাতে, তারপরে বাইরের দেশ দ্বারা আমরা চালিত হলাম, হঠাৎ করে দেখলাম একদিন গণতান্ত্রিক হয়ে গেছে। তারপরে ওই চিন্তার জায়গায় কোনো চেঞ্জ হয়নি, বরং আমরা মানে আমাদের দেশে এই পরিবর্তনটা এলো গ্লোবালাইজেশনের হাত ধরে। প্রথম আমরা গ্লোবালাইজ হওয়ার পরে দেখলাম যে হ্যাঁ সারা পৃথিবীতে একটা মানুষের গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে একটা সমাজের থেকে, কারণ ততদিনে ওরা তো হয়ে গেছে। 1990-91 যখন বিশ্বায়ন এলো আমাদের দেশে, তারপরে 2000-এর মধ্যে যেই জেনারেশনটা যারা বড় হচ্ছে তারা দেখছে যে হ্যাঁ আমাকে তো আর সমাজের নিয়ম মানতে হবে না, সমাজ কাউকে কেউ কেটা বলে দিয়েছে বলেই তাকে সম্মান করতে হবে সেরকম তো ব্যাপার নয়। এই জাস্ট এই পয়েন্টে একটা অসাধারণ কথা মনে হলো, আমি জাস্ট তোকে আটকে বলি, এটাতেই আসবো। জাকির খানের একটা ইন্টারভিউতে জাকির খান বলেছিল সমাজটা অ্যান্টি এলিট হয়ে যাচ্ছে। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইউ আর টকিং অ্যাবাউট, যে কোনো লোককে সমাজ বলে দিয়েছে সে বিশাল, সে এলিট, তাকে আমি মানবো কেন? কারণ এটাও তো সমাজের নিয়মের মধ্যে পড়ে। তার মানে এই মানাটা, তার মানে আমি যদি সমাজের নিয়মের মধ্যে পড়তে না চাই তাহলে আমার একে অস্বীকার করতে হবে, বরঞ্চ আমি আমার মতো যারা ভাবছে তাদের মধ্যে কারোর সঙ্গে একটা কানেক্ট করতে পারি। প্রথমত আমরা আমার মধ্যেটাতে থাকি, তারপরে আমরা সেটার থেকে আইডেন্টিটি পলিটিক্সে ঢুকবো। হ্যাঁ, প্রথমে আমরা ওই অ্যান্টি এলিট ব্যাপারটা ইজ রিয়েল, তার মানে রিয়েল যে সমাজ বলে দিয়েছে ও ভালো, তাহলেই তাকে ভালো কেন মনে করব? ঠিক,
গ্লোবালাইজেশনের অন্যান্য দেশে তো আমি দেখছি যে না আমার একটা গুরুত্ব আছে, আমি সমাজের থেকে বড়। আমার মনে হয় আরও অনেক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, কিন্তু আমার মনে হয় বা এই বইটারও মতে বা এই যে ওয়াই উই আর পোলারাইজডের মতেও এই যে ট্রোল কালচারটা তৈরি হয়েছে বা এই যে অ্যান্টি এলিট কালচার তৈরি হয়েছে, এর মূল হচ্ছে এখানে যে সমাজ বলে দিয়েছে তুমি একটা কেউ, তুমি সেই ধর এই যে 2-3টে ক্যামেরা এখানে লাগানো রয়েছে, এটা তো একটা প্রিভিলেজ। এই যে আমি অনেকের কাছে, তুই অনেকের কাছে পৌঁছে যাচ্ছিস বা আমি অনেকের কাছে পৌঁছে যাচ্ছি, এটা তো একটা প্রিভিলেজ। কারণ অনেক লোক বলেছে যে হ্যাঁ এটা দেখতে ভালো লাগে বা ইত্যাদি। একটা জনের মনে হতেই পারে যে না এর থেকে তো আমার জ্ঞান একটু হলেও বেশি কোনো একটা দিকে, তাহলে ওকে কেন সবাই রেকগনাইজ করছে, আমাকে কেন করছে না, আমারও তো গুরুত্ব আছে। তাহলে একটা রাগ আমার মধ্যে তৈরি হওয়া খুব স্বাভাবিক, এবং সেখান থেকে ট্রোল। এবং আমরা তো কিছুই নই, কিন্তু যারা সেলিব্রিটিতে অ্যান্টি সেলিব্রিটি ট্রোল যেটা, সেটা কিন্তু অনেকে একটু ভুলভাবে ব্যাখ্যা করেন যে না এরা সমাজের অন্তজ, এরা খুব নেগেটিভ নয়, এটার পেছনে আইডেন্টিটি, যে ওই লোকটাকে রেকগনাইজ করা হচ্ছে না, কারণ দীর্ঘকাল ধরে সে, তার পূর্বপুরুষ সবাই ইনভিজিবল থেকে গেছে সমাজের কাছে। সমাজ তাদেরকে রেকগনাইজই করেনি যে এরাও মানুষ, এদেরও গুরুত্ব আছে। এরা পলিটিক্যালি আইডেন্টিফাইড হয়েছে, ভোটার হিসেবে পলিটিক্যালি আইডেন্টিফাইড হচ্ছে, কিন্তু রেকগনাইজড হয়নি। এই যে এখন যেইখান ধাঁধার থেকে আমরা শুরু করলাম, সেই ধাঁধাতে যদি আমরা একটুখানি ফিরি, যে যখন অর্থনৈতিক বৈষম্য, তখন আইডেন্টিটি কেন? কাজে অর্থনীতি, আমার কাছে টাকা আছে কি নেই, এটা কিন্তু মূলত টাকাটা দিয়ে এটার হচ্ছে না, এটা হচ্ছে টাকা থাকলে আমাকে লোকে রেকগনাইজ করছে। ঠিক। সেই রেকগনিশনটা আমি যখন পাচ্ছি না সমাজের থেকে, তখন সেই রেকগনিশনটা আমি বুঝতে পারছি না যে সেটা শুধু টাকার রেকগনিশন নয়, সেটা হচ্ছে আমার গ্রুপকেই আইডেন্টিফাই করা হচ্ছে না। আমার মতো করে যারা ভাবছে, যে গ্রুপের পার্ট আমি নিজেকে ভাবছি বা নিজেকে আইডেন্টিফাই করছি যে গ্রুপটার সঙ্গে, সেই গ্রুপটাকে রেকগনাইজ করা হচ্ছে না। এবং সেখান থেকে তুই যেটা বললি যে ট্রোলিং, আমার মনে হয় সবচেয়ে তোর কথাটাই ধরে যদি বলতে হয়, যে দ্য আইডিয়া ইজ যে সবাই মিলে যাকে রেকগনাইজ করছে, অনেক মানুষ মিলে, সমাজের অনেক মানুষ মিলে যাকে রেকগনাইজ করছে, আমার যদি তাকে রেকগনাইজ না করতে হয়, আই এম ফিলিং দ্যাট আই হ্যাভ দ্য পাওয়ার টু ট্রোল দ্যাট পারসন, মানে তাকে ট্রোল করতে পারি আমি, তার কারণ আমার কাছে নিজের গুরুত্ব অনেক বেশি। I have the right. I have the right. I am right, I have the right and I have the power. হ্যাঁ, এই তিনটে মিলে একটা মানুষ, প্রত্যেকটা মানুষ নিজেকে খুব আত্মসম্মানে জায়গায় রয়েছে, এবং যখনই সেই আত্মসম্মানটা বাধা পাচ্ছে সমাজের রেকগনিশনের সাথে, তখনই সে রেগে যাচ্ছে। এটা মেরুকরণের বা পোলারাইজেশনেরও খুবই স্পেসিফিকভাবে এইখান থেকেই পোলারাইজেশনকে ব্যাখ্যা করা যায়। এবার একটা ব্যাপার কি, যে এই যখন আমরা একা হচ্ছি, আমরা তো সমাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, সমাজের নিয়ম মানব না, পরিবার থেকে সরিয়ে নিচ্ছি, মা বাবা যেই নিয়ম শিখিয়েছেন সেটা তো সমাজের জন্য, সেটা মানব না। রাইট। আমি কি হচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ বড় একা হয়ে যাচ্ছে। সেলফ এস্টিম দেখানোটার একটা, আমি বলছি না এটা খারাপ, আমি বলছি সেলফ এস্টিমটাকে প্রমাণ করা বা প্রকাশ করার একটা নেগেটিভ দিক হচ্ছে প্রত্যেকটা মানুষ একা। এই একা হওয়াটা, গ্লোবালাইজেশনটা ইম্পর্ট্যান্ট এখানে আর একটু বোঝা। আমরা শুরু করেছিলাম যে মানুষ দীর্ঘকাল একই সমাজে বড় হয়েছে, তার পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের মধ্যেই থেকেছে সে চিরকাল, সেখানেই সে জীবিকা নির্বাহ করে, সেখানেই তার সন্তান সন্ততি হয়, তারাও একই নিয়ম পালন করছে, একইভাবে জীবনযাত্রা করছে। এমতো একটা সমাজে আমি কে বা আমার আইডেন্টিটি কি, এই প্রশ্নটা করার খুব একটা প্রয়োজন মানুষের পড়েনি, তাই তো? কিন্তু যেই গ্লোবালাইজেশন হলো, চাষির ছেলে আর চাষি হচ্ছে না, সে পড়াশোনা করতে পারছে, সে পড়াশোনা করে ওই গ্রাম থেকে বেরিয়ে আসছে। ধর আমি আমার যদি উদাহরণ দিই, আমি উত্তরবঙ্গের একটা ছেলে, আমার পূর্বপুরুষ এক সময় বাইরে ছিল, কিন্তু ধর 3 পুরুষ ধরে তারা উত্তরবঙ্গের একটা ছোট মফস্বল শহরে ছিল, চাকরি বাকরি করেছে, কিন্তু সেটাও ওই শহরেই করেছে।
খুব একটা ক্রাইসিস তাদের মধ্যে আইডেন্টিটির কখনো হয়নি। তুই কোচবিহারের কথা বলছিস? কোচবিহারের কথা বলছি। আমি পড়াশোনা করে বেরিয়ে গেলাম ওখান থেকে বিভিন্ন কারণে, কারণ গ্লোবালাইজেশনে অন্যান্য রাস্তা খুলে গেল, বিভিন্ন রকমের জীবিকা পাওয়া গেল, বিভিন্ন রকমের পড়াশোনা হলো। বেরিয়ে আমি এমন একটা শহরে গিয়ে থাকা আরম্ভ করলাম যেখানে আমার যে নেবার, যে আমার প্রতিবেশী, তার বড় হয়ে ওঠা, আমার বড় হয়ে ওঠা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে যেই জিনিসগুলো বিশ্বাস করে বড় হয়েছে বা করে এখনও, বা যেই ভগবানকে পুজো করে, সে হয়তো মুসলিম, সে হয়তো একটা অন্য কালচার থেকে আসছে, অন্য ধরনের ধর্ম পালন করছে, আমি অন্য ধর্ম পালন করছি। আমি তো মেলাতে পারছি না। এই যে একটা বিভিন্ন মানে অস্বাভাবিক রকমের একটা মিলমিশ হলো বিভিন্ন ধরনের মানুষের সাথে, কসমোপলিটন, এটাকে এবার তুই সারা পৃথিবীতে নিয়ে যা, সারা পৃথিবীতেই যেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ একা। তখন তো তার একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে যে আসলে আমি কে। এই যে আমি একটা বলছিলাম যে আমি কোনটা আমি প্রকাশ করব, আমি বাঙালি আইডেন্টিটিটা মানে আমি একসময় বাংলাদেশে ছিলাম, সেই সময় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ হচ্ছে, বাংলাদেশের দলে সব বাঙালি খেলোয়াড়, তারা বাংলা বলে, আমি তাদের এক একজনকে চিনি, তাদের সাথে কথা বলেছি। কিন্তু ইন্ডিয়া টিমে যারা খেলছে তাদের কাউকে আমি চিনি না, তারা সব অবাঙালি। তো আমার হয়েছে কিনা বলছি না, কিন্তু এই সময় তো একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হতে পারে যে এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলাতে আমি কাকে সাপোর্ট করব। কিন্তু সেখানে আবার আইডেন্টিটি পলিটিক্সে ন্যাশনালিজম চলে আসে ফ্রন্টে, তখন একটা ফ্রন্ট চলে আসার সম্ভাবনা বেশি আর কি। ন্যাশনালিজমেরও বিভিন্ন রূপ আছে। কেউ বলতে পারে যে না বাঙালি ইয়ানাটা বেশি প্রকাশ করো, কেউ বলতে পারে না ভারতীয় প্রকাশ করো। বা আমি আরেকটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যে আমি বললাম যে আমার যে পরিবারে আমার জন্ম, সেটা সমাজে একটা ভাবে তাকে রাখা হয়, তাকে বামুন বলে, ঠিক? এবার ধর বাঙালি দলিত সম্প্রদায় সারা ভারত একটা রাজনৈতিকভাবে বা তাদের অধিকারের জন্য একটা লড়াই লড়ছে। আমার তখন কি আইডেন্টিটি ক্রাইসিস হওয়ার মানে আমার কি তখন এই প্রশ্নটা আমার মনে জাগা উচিত যে আচ্ছা আমি তো বাঙালি, তাহলে এদের সাথে থাকি। বা আবার আমার আরেকটা পরিচয় তো আমি ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণদের যে একটা দল হয়েছে তাদের সাথে আমি আইডেন্টিফাই হব কিনা। আমার মধ্যে আমি বলছি যে আমার মধ্যে বলে আমি উদাহরণ হিসেবে বলছি ব্যাপারটাকে, যে এরকম প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, অনেক মানুষের মধ্যে এটা ক্রাইসিস তৈরি হয়েছে যে আমি কে, তাহলে আমি কার সাথে আইডেন্টিফাই করব। না আমি নিজে গেছি উত্তর ভারতের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে, সেটা বড় বিশ্ববিদ্যালয়, সেখানে আমাকে প্রথমেই জিজ্ঞেস করছে যে তোমার কাস্ট কি। আমার কাছে একটা অস্বাভাবিক প্রশ্ন, আমি মানে স্কুলে থাকাকালীন কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন হইনি, কিন্তু ওখানে আমাকে আইডেন্টিফাই করছে একটা কাস্ট দিয়ে। সেখানে আমার বাঙালি পরিচয়টা পেছনে পড়ে যাচ্ছে। তো আমার মধ্যে প্রশ্ন যাচ্ছে তাহলে আমি কি বলবো। তো আমি তাদেরকে বলেছিলাম যে এগুলো থেকে বাঁচার জন্য বলেছিলাম, প্রথমত এত কিছু ভাবিনি, যে না ভাই আমি না কাস্ট টাস্ট মানি না, আমি বাঙালি। সেখানে আমার ওই আইডেন্টিটি একটা ক্রাইসিস, এমনি ক্রাইসিস শুধু আমার না, প্রচুর মানুষের হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হচ্ছে এই ক্রাইসিস। আবার উল্টো দিকে অনেকের সমাজে অন্যেরা এসে ঢুকে পড়ছে। ধর কলকাতার যারা পুরনো বাসিন্দা, আজকে তারা দেখছে যে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ, সেই এলাকা থেকে প্রচুর মানুষ এসে এই শহরটাতেই বসেছে। তাদের সাথে আমাদের মিল নেই, খাওয়া দাওয়ার মিল নেই, কিছু কালচারাল ডিফারেন্স আছে, ভাষাটাও পুরোপুরি এক নয়, তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্যের মধ্যে ডিফারেন্স আছে, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে ঘটি বাঙাল একটা বিষয় হলো, আমরা এখনো দুটো আইডেন্টিটি গ্রুপ তৈরি হলো। এবার আমি কি বাঙাল, না আমি বাঙালি, নাকি আমি ব্রাহ্মণ, না আমি উত্তরবঙ্গের ছেলে, নাকি মানে আমি কিভাবে আইডেন্টিফাই করব আমি নিজেকে, নাকি আমি ভারতীয় হিসেবে আইডেন্টিফাই করব। তো যারা এখানকার বাসিন্দা তাদেরও কিন্তু একটা ক্রাইসিস হচ্ছে। যেমন আজকের আমেরিকাতে ইলেকশনের মূল বিষয়টা হচ্ছে ইমিগ্রেশন। অন্যান্য আমেরিকা দেশটাই তৈরি হয়েছে ইমিগ্রেন্টসদের দিয়ে 1920 সময় থেকে, কিন্তু আজকে ওদেরও মনে হচ্ছে যারা আমেরিকার মূল বাসিন্দা, তাদেরও মনে হচ্ছে যে আচ্ছা ইমিগ্রেন্টসরা এসে আমাদের সমাজটাকে তো চেঞ্জ করে দিল, আমার আইডেন্টিটি তো ক্রাইসিসে। তাহলে আমি কোনো একটা গ্রুপের সাথে তো নিজেকে আইডেন্টিফাই করব, আমার মোরালিটির
একটা ক্রাইসিস তৈরি হয়েছে। আমার ইন্ডিভিজুয়াল থাকতে থাকতে আমি খুব একা বোধ করছি। আমি ইন্ডিভিজুয়াল থাকতে গিয়ে আমার মোরালিটি নেই, মানে মোরালিটির ক্রাইসিস আছে। ইন্ডিভিজুয়ালভাবে সমাজ আমাকে রেকগনাইজ করছে না। এই সব কিছু মিলিয়ে আমি একটা গ্রুপ খুঁজছি, যে গ্রুপের সাথে আমি আইডেন্টিফাই করব সবচেয়ে বেশিভাবে। সেটাই আইডেন্টিটি পলিটিক্স। যদি এখন যেহেতু সমাজের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, এবং সেটাও কিন্তু আমাদের সমাজেরই পার্ট হয়েছে। সেখানেও এই যে ট্রোল নিয়ে কথা বললি তুই, আমার একটা জিনিস মনে হলো, এইটা যেমন একটা দিক, তারপরে আরেকটা দিকও আছে যে সোশ্যাল মিডিয়াতে এরকম বিভিন্ন রকম এই যে ফলোয়ার্স তৈরি হয়, দিস ইজ অলসো আইডেন্টিটি পলিটিক্স আমার মনে হয়। যে ধর একটা মানুষ একরকম ভাবে, বা ধর পার্টিকুলারলি আমার এক্সাম্পল, আমার এক্সাম্পল দিচ্ছি, আমাকে বেশ কিছু লোকজন আইডেন্টিফাই করেছে, আমি লোকজনের সঙ্গে কথা বলি, পডকাস্ট করি, পডকাস্টার হিসাবে বেশ কিছু লোক আইডেন্টিফাই করেছে আমাকে ফলো করে কিছু কিছু লোক। বিভিন্ন যে সেলিব্রিটিস, আমরা তো কিছুই না, সেলিব্রিটিস, অনেক লোক একসাথে এই লোকটার সঙ্গে আইডেন্টিফাই করতে পারে ফর যা খুশি রিজনে হতে পারে। সেটা হতে পারে ধর কেউ বাঙালি একজন দারুণ কাজ করছে বম্বেতে, আই এম আইডেন্টিফাইং বাঙালি হিসেবে। একজন অভিনেতা দারুণ অভিনয় করছে, আমার এন্টারটেনমেন্ট, আমি আমার ইন্ডিভিজুয়ালিটি দিয়ে আমাকে এন্টারটেন করছে সে, তার মানে আমি আমার ইন্ডিভিজুয়ালিটিকে গুরুত্ব দিয়ে তাকে আইডেন্টিফাই করলাম, এটাও একটা ব্যাপার। তো এইভাবেই অ্যাকচুয়ালি এখন আরেকটা এরকম ছোট ছোট গ্রুপস অনেক তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ ভার্চুয়াল গ্রুপস। আবার এগুলোর মধ্যে বৃহত্তর গ্রুপ নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম। এই যে ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের কিন্তু আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং এই বইয়ের পরিপ্রেক্ষিতে এই ফ্যান ক্লাবের চরিত্রটা কিন্তু পাল্টেছে। তো শাহরুখ খান একটা কথা বলে না যে আই এম দ্য লাস্ট স্টার, খুব পড়াশোনা জানেন, সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ কথার ব্যাপারটা। স্টার বিষয়টা হচ্ছে রেভারেন্সের ব্যাপার, মানে একটা আমার থেকে অনেক ওপরে ওই লোকটা, আমি ওকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেরকম বিষয়টা হচ্ছে স্টার। সেইটা তখনই সম্ভব যখন সমাজের রেকগনাইজড কাউকে আমি রেকগনাইজ করব বা সম্মান করব। তখন যখনই ইন্ডিভিজুয়াল ইজ ইম্পর্টেন্ট, আমি সমাজের থেকে বড়, তখন কিন্তু সেই ব্যাপারটা আর সম্ভব নয়। ঠিক, একদম। তখন ফ্যান ক্লাব তাহলে কেন এখনো? ও আমার মতো বলে, I am identifying with that person. I am identifying with say দেব। দেব যে ধরনের, দেবকে তো আমি চিনি না, কিন্তু দেব যে ধরনের চরিত্রে অভিনয় করে, সেই চরিত্রগুলো আমি যে জীবনযাপনটা করি বা আমি যেভাবে ভাবি তার সাথে খুব একরকম। এটা হয়ে গেলেই আমি আইডেন্টিফাই করব। এটা যখনই হয়ে যাচ্ছে আমি তখনই আইডেন্টিফাই করছি নিজের সাথে। সেম উইথ আদার যেমন ছোট ছোট গ্রুপস, ছোট ছোট জিনিস। আমি বলছি তোকে, ধর এই যে ইলিয়াস না কি ওর নাম, কি যাদব, বিগ বসে গেছিল, এলভিস যাদব, এও একটা পপুলার লোক। এরকম অনেক পপুলার লোক আছে যাদের আমরা চিনি না, কিন্তু এই প্রত্যেকটা লোকের একটা নিজস্ব ফ্যান বেস আছে, যেটা তুই যে ফ্যান ক্লাবের কথা বলছিস ঠিক সেরকম। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমি এলভিস যাদবের জানি না, কিন্তু আমি এমন অনেক দেখেছি যাদের আপাত দৃষ্টিতে আমরা খুব উন্নাসিকভাবে ঠিক আমরা বলে দিই যে এই লোকটার এত ফলোয়ার কেন, ঠিক বলি। দীর্ঘকাল আমরা বলেছি যে মিঠুন চক্রবর্তী সাবলটানদের স্টার। সাবলটানরা যেন ঠিক, কাদেরকে সাবলটান বলছি আমরা, যারা সেভাবে অন্তজ, সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, যারা সেভাবে হয়তো পড়াশোনা করার সুযোগ পায়নি, একদম একটা কোথাও না কোথাও উন্নাসিকতা আছে যখনই আমরা কথাটা সাবলটান বলছি, তখন একটা এলিটিজম আছে। এই যে দীর্ঘকাল করেছে তাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি, তাদের কাছে সেই ক্ষমতাটা ছিল না, তাদের কাছে সেই রাস্তাটা ছিল না, তাদের যে এই খারাপ লাগাটা এটা প্রকাশ করবার। আজকে তাদের কাছে সেই ক্ষমতাটা রয়েছে, এই ফোনটা রয়েছে, যার মাধ্যমে তারা সেই ক্ষমতাটা প্রকাশ করতে পারে যে তুমি শিক্ষিত হয়েছে বলে, প্রিভিলেজড বলে তুমি যা খুশি তাই বলবে, তুমি যা বলবে মেনে নেবো। ওই দেখো একটা ছেলে, ও আমার মতো, ও পড়াশোনা করেনি, ও মিউজিক শেখেনি, কিন্তু ও গায়,
আমি ওর সাথে আইডেন্টিফাই করি, আমি ওকেই ফলো করব, কি করে নেবে তুমি? ঠিক, আইডেন্টিটি পলিটিক্স মানে আমরা যত আলোচনা করলাম সমস্তটাই ইজ কানেক্ট, এই ঘটনাটাও ইজ মানে এটাই তো আইডেন্টিটি পলিটিক্স। এটাই আইডেন্টিটি পলিটিক্স। এই আইডেন্টিটি পলিটিক্সটার সাথে নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে এটার সাথে রাজনীতি কি করে যুক্ত। ওটাই আমি জাস্ট এখনই বলতে যাচ্ছিলাম যে এইটা তো হলো তোর এই দিকের সাইড অফ মানে হিউম্যান সাইড অফ দ্য আইডেন্টিটি পলিটিক্স। এবার অবভিয়াসলি দ্য পলিটিক্যাল সাইড অফ দ্য আইডেন্টিটি পলিটিক্স, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার যারা রাজনীতি করতে চাইছেন যে কোনো রকম, তাদের কি দরকার? তাদের পক্ষে কিন্তু খুব মুশকিল হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছেন যে অর্থনীতির কথা বলে বা ভার্ব যেটা আমরা বলছি ক্রিয়াপদ ইউজ করে আর কিছু করতে পারছি না। তাহলে আমাদেরকে এই গ্রুপগুলোর সাথে আইডেন্টিফাই করতে হবে নিজেদেরকে। যেমন এই আর্জেন্টিনার একটা ইলেকশন হলো, নির্বাচন হলো গত বছর, সেখানে দুটো যে মূল গ্রুপ যাদেরকে আমাদের দেশে যেমন হিন্দু মুসলিম কাস্ট এই বিষয়ে পলিটিক্স হয়েছে, ওখানে দুটো গ্রুপ নিয়ে মূলত পলিটিক্স হয়েছে। একটা হচ্ছে আর্মি, আরেকটা হচ্ছে কি যেন বলে, আর্মি বলতে বিটিএস আর্মি, আরেকটা হচ্ছে টেইলর সুইফটের ফলোয়ার। দুটো রাজনৈতিক দল মূলত যে গ্রুপগুলোর মানে ভোটগুলো একত্র করতে চাইছিলেন সেটা হচ্ছে বিটিএস আর্মি এবং টেইলর সুইফটের ফলোয়ার, এবং তাদেরকে ওই রিকগনিশনটা দিয়েছেন তারা। তাদেরকে রেকগনিশন শুধু নয়, একজনকেও টেইলর সুইফট কিছু একটা বলেছিল, তার বিরুদ্ধে কথা বলেছে, টেইলর সুইফটের বিরুদ্ধে না, হয়তো একজনকেও বলেছেন যে আমি LGBTQ রাইটসের এগেনস্টে, আমি বলছি, আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু কিছু একটা হয়েছে এরকম, সে একটা ইস্যু নিয়ে হয়তো বলেছে আমি এটার এগেনস্টে। এই যে রাজনৈতিক নেতা হয়তো বলে ফেললেন যে না আমি ওটার পক্ষে, পুরো টেইলর সুইফটের দল তার এগেনস্টে চলে গেল, সে নির্বাচনে হেরে গেল। ইনফ্যাক্ট আর্জেন্টিনার যে ইলেকশনটা গত বছর হয়েছে তার মূল আইডেন্টিটি পলিটিক্সটা ছিল টেইলর সুইফট এবং বিটিএস আর্মির ফলোয়ারদের কে নিজের দলে আনতে পারছেন তাই নিয়ে। সামান্য মানে অবভিয়াসলি এই যে একটু আগে যে কথাটা বললাম মানে ঠিক রাজনীতির সঙ্গে কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার একটা মিডল পয়েন্ট হচ্ছে যে এই আমাদের একটা গ্লোবালাইজেশনে যেমন আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, তেমনি আরেকটা ক্রাইসিস হচ্ছে আমাদের কাছে প্রচুর ইনফরমেশন ওভারলোড। চারদিকে এত সোশ্যাল মিডিয়া, এত টিভি চ্যানেল, এত কিছু, প্রতিদিন এত ইনফরমেশন আমরা কনজিউম করছি যে আমাদের ব্রেনে এত দিচ্ছে না। কাজে আমরা সিলেক্টিভ ইনফরমেশন কালেক্ট করছি, যেটা আমার মাথার সাথে মিলছে, আমার ভাবনার সাথে মিলছে, আমি শুধু সেই ইনফরমেশনটা কালেক্ট করছি। এটা আবার কোম্পানিগুলো বুঝে গেল, তারা শুধু ওই ইনফরমেশনটাই আমাকে দেখাচ্ছে। একটা খুব অ্যালগরিদম বেসড একটা লুপ তৈরি হলো যে আমি শুধু সেই খবর শুনছি যেটা আমার ভাবনার সাথে মিল খায়। ইকো চেম্বার বলে এটাকে, ইকো চেম্বারের কনসেপ্ট, সেখান থেকে আমার আইডেন্টিটি পলিটিক্সটা আরও স্ট্রং হচ্ছে, আমি একটা গ্রুপের সাথে আরও বেশি আইডেন্টিফাই করছি, যারা আমার এগেনস্টে তাদের সবাইকে মনে হচ্ছে শত্রু। এবং এটা রিকনফার্ম হচ্ছে বারবার, যেহেতু আমি ইকো চেম্বারটায় আছি, যে আমি একটাই জিনিস বারবার আমার চলছে মাথার মধ্যে চলছে। এবার রাজনৈতিক দলগুলোর হয়ে গেছে খুব সমস্যা, কারণ ওই যে আমি বললাম যে একটা মানুষের তো অনেকগুলো আইডেন্টিটি, তারা কিভাবে তাহলে রাজনীতিটা করবে? তাদের তো একটা ছাতার তলায় না আনলে পরে তারা ভোটটা পাবে না। তারাও তখন এই বিভিন্ন রকম গ্রুপের সাথে নিজেদেরকে জুড়তে শুরু করলেন। তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ যেটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ আইডেন্টিফাই করে, সেটা একটা হচ্ছে নেশন বা ন্যাশনালিজম, আর একটা হচ্ছে ধর্ম। কাজেই আমরা দেখছি যে রাইট উইং পলিটিক্সটা যেটা, সেটা ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এবং ধর্মের জায়গায় চলে গেছে। আর যারা বামপন্থী, তারা তো এই দুটো জেনারেলি করতে পারছেন না, কিছু কিছু জায়গায় করছেন হয়তো, তারা আবার কি করছেন, তারা জোট বাঁধার চেষ্টা করছেন বিভিন্ন ধরনের সোশ্যাল মাইনরিটি গ্রুপসগুলোকে এক করে নিয়ে আসতে। আজকের দিনে যারা উমেন রাইটস নিয়ে কথা বলে, তাদের বেশিরভাগই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। LGBTQ মুভমেন্ট বামপন্থী রাজনীতির সাথে যুক্ত, ঠিক আছে। রিলিজিয়াস মাইনরিটি, যে কোনো দেশে রিলিজিয়াস মাইনরিটি লেফট পলিটিক্সের সাথে যুক্ত। এই করে করে একটা পোলারাইজড জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কারেক্ট। এই পোলারাইজেশনটা মানুষের মধ্যেও দেখা যাচ্ছে, এবং রাজনীতি, যেহেতু রাজনীতি ডিরেক্ট প্রভাব ফেলে মানুষের প্রত্যেক দিনের জীবনে, তো সেই কারণে সেই পোলারাইজেশনটাও দেখা যাচ্ছে। সেটা সাধারণ প্রতিদিনের জীবনে হোক, প্রতিদিনের জীবনে দুটো মানুষের দেখা হলে হোক, তাদের মধ্যে
তারা ঠিক কোন পোলারাইজড আইডিয়া নিয়ে আছে এবং তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে, সে যদিও সেটা কম হয় খুব, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা এই পোলারাইজেশনের এফেক্টও পাওয়া যাচ্ছে, সব জায়গাতেই পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট। এবং আমার সমস্ত যে আমি রেকগনাইজ হচ্ছি না, আমার অর্থনৈতিক বৈষম্য সব কিছুর জন্য আমি দায়ী করছি যে মানুষটা আমার আইডেন্টিটির নয় তার জন্য। কিন্তু তাতে একটা কাজে আইডেন্টিটি পলিটিক্স গণতন্ত্রের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, আইডেন্টিটি পলিটিক্স গ্লোবালাইজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইমিগ্রেশন এবং এই যে সমাজে খুব একটা কসমোপলিটান সোসাইটি তৈরি হচ্ছে তার সাথে জড়িত। আইডেন্টিটি পলিটিক্স সব ধরনের রাজনীতিবিদের সাথে, সব ধরনের রাজনীতির সাথে জড়িত। এবং এটা খুব খারাপ তো বিষয় নয় একদিক দিয়ে। না না না, আইডেন্টিফাইড তো হয়েছে, বিভিন্ন আইডেন্টিটির মানুষকে তো আমরা রেকগনাইজ করছি, আজকে রেকগনিশন দিতে হচ্ছে সমাজকে। আজকের দিনে LGBTQ অ্যাকচুয়ালি যতটা অ্যাকসেপ্টেড সমাজে, সেটাও তো আইডেন্টিটি পলিটিক্সের কারণেই। কারণ মানুষের এই ইন্ডিভিজুয়ালিটিটাকে বলেছে ওকে আমি রেবেল করব এগেনস্ট মাই সমাজ। সব সমাজে সমাজ সব ঠিক কথা বলছে তাও তো না, তো সেটাও তো একটা ভালো দিক আছে। ঠিক ঠিক। তো আইডেন্টিটি পলিটিক্স মানেই খারাপ তা নয়। বেশ খারাপ জায়গা কোনগুলো আমাদের সেটুকু শুধু বুঝতে হবে। প্রথম খারাপ জায়গা সেটা হচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আসছি, যে অর্থনৈতিক বৈষম্যটা তো খুব বেশি, এত কিছু হয়ে গেছে, সমাজ রেকগনাইজ করছে সবাইকে, খুব ভালো কথা, কিন্তু অর্থনৈতিক বৈষম্য নিয়ে কেউ আর কথা বলছে না। রাজনীতিটা আর অর্থনৈতিক বৈষম্যের নয়। ধরা যাক আমি উমেন রিজার্ভেশন বা উমেন রাইটসের নিয়ে আমি আইডেন্টিটি পলিটিক্স করছি, ঠিক আছে, খুব ভালো, খুব খুব দরকার। দীর্ঘদিন যাবৎ উমেন রাইটস নিয়ে কোনো কাজ হয়নি পিতৃতান্ত্রিক সমাজে, কিন্তু ধনী মহিলা এবং গরিব মহিলার মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করতে হবে, সেটা নিয়ে তো রাজনীতিটা হতে হবে। রাজনীতিকে সেটাকে রেকগনাইজ করতে হবে, মানে সেই দুটো গ্রুপকেও তো আইডেন্টিফাই করতে হবে আলাদা আলাদা করে। একজন যে ফেমিনিজমের আজকের যে রূপ, যে একজন সিনিয়র ম্যানেজার, ধর যাক একটা কর্পোরেটে সিনিয়র ম্যানেজার, সে ফেমিনিস্ট দলে আছে, সে বলছে যে আমি কেন সিইও হতে পারবো না, আমার একজন সিনিয়র ম্যানেজার আরেকজন সিনিয়র ম্যানেজার পুরুষ, তাদের দুজনের মধ্যে স্যালারির ডিফারেন্স কেন হবে? খুব সঙ্গত প্রশ্ন একদম। কিন্তু সেই সিনিয়র ম্যানেজার একটা কর্পোরেটে যদি হয়, সে তো সমাজের উঁচু তলার মানুষ, তার কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ডিফারেন্সটা নিয়ে। তার সমস্যাটা এটা নয় যে আমার কাছে টাকা নেই, তার সমস্যাটা হচ্ছে আমার সাথে একটা পুরুষ সিনিয়র ম্যানেজারের কেন ডিফারেন্সিয়েট করা হবে। ডিফারেন্ট শ্রেণী যাদের অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল নয়, সেই সমস্ত পরিবারের ক্রাইসিসটাই কিন্তু সম্পূর্ণ আলাদা মহিলাদের। এবার আমি বলছি যে যেহেতু আমরা বললাম যে লেফট পলিটিক্সটা খুব বেশি, বামপন্থী রাজনীতি সেটা এই আমাদের যে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী বা দীর্ঘদিন যাবৎ যাদেরকে মাইনরিটি বলেছি, যাদেরকে অত্যাচারিত, যাদের সাথে এক ধরনের আইডেন্টিফিকেশন হচ্ছে, ধর মহিলা উমেন রাইটস নিয়ে বামপন্থীরা খুব কথা বলছেন, কিন্তু সিনিয়র ম্যানেজার একজন মহিলা, সে কিন্তু বুর্জোয়া সমাজের মহিলা। যদি ট্র্যাডিশনালি এই টার্মগুলো ইউজ করতে হয় তাহলে বুর্জোয়া সমাজের প্রতিভূষে, আর একটা গরিব মহিলা গ্রামের, সে কিন্তু সে অর্থে প্রলেতারিয়েট। তাহলে এদের দুজনের মধ্যে তো একটা সামাজিক বৈষম্য নিয়েও লড়াই আছে, সেটা নিয়ে কথাটা কে বলবে? এই যে অর্থনৈতিক বৈষম্যের যে বিষয়টা, সেটা নিয়ে কথাটা কে বলবে? তার মানে এতক্ষণের আলোচনাতে আমার মনে হয় একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হলো আইডেন্টিটি পলিটিক্স কিভাবে পৃথিবীকে চালিত করেছে, মানে এখনও করে যাচ্ছে, এবং কিভাবে এটা আরও ডিফারেন্ট এরিয়াজ অফ সমাজে আরও কী করে ছোটো 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 হয়ে যাচ্ছে আইডেন্টিটি পলিটিক্সগুলো। আরও মানে একসময় এত বড় বড় গ্রুপ ছিল, এখন ওই অত বড় গ্রুপের মধ্যে ছোটো ছোটো অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে। এটা হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং মেজর যেটা খুব ইম্পর্টেন্ট, এটা রাজনীতিকরণ তো হয়েইছে, এবং রাজনীতি এটার মানে ডিরেক্টলি এটাই রাজনীতি আর কি, এখন আইডেন্টিটি পলিটিক্সটাই রাজনীতি। হ্যাঁ, আরেকটা বড় সমস্যা হচ্ছে পোলারাইজেশন। হ্যাঁ, কারণ যতক্ষণ পর্যন্ত আমি একই বিষয় নিয়ে কথা বলবো, ধর অর্থনীতি নিয়ে আমি কথা বলছি, ততক্ষণ পর্যন্ত একটা ডায়ালগের জায়গা থাকছে।
যখনই আমি আইডেন্টিটি নিয়ে কথা বলবো, এবং সেই আইডেন্টিটিটা যেটা অর্থনৈতিক আইডেন্টিটি নয়, নয়, গরিব ভার্সেস ধনীর আইডেন্টিটি নয়, নয়। কারণ গরিব ভার্সেস ধনীর আইডেন্টিটি তো চেঞ্জ হতে পারে। হুম, একজন গরিব বা মধ্যবিত্তর সাথে বড়লোক হতে পারে, একজন বড়লোক সাথে গরিব গরিব হয়ে হতে যেতে পারে, পারে। একদম। কিন্তু একজন যে জন্মগতভাবে ধরা যাক মুসলিম, হুম, সে তুমি যতই পলিসি চেঞ্জ করো না কেন, হুম, সে তো আর ক্রিশ্চিয়ান হয়ে যাচ্ছে না। হুম, একজন জন্মগতভাবে যে আফ্রিকান আমেরিকান, সে তো আর হোয়াইট হবে না। হুম, হুম, হুম। কাজে এই আইডেন্টিটিগুলো খুব রিজিড স্ট্রং এবং রিজিড, হ্যাঁ। রিজিড আইডেন্টিটি। হুম, কাজে ডায়ালগের কোনো জায়গা নেই। হুম, কাজে পোলারাইজেশন, হুম, পোলারাইজেশনটা হতে হতে এমন একটা জায়গায় গিয়েছে যে আমাদের সমাজের যে মূল সমাজ, মানে আমাদের রাজনীতির যে মূল দুটো ধারা, রাইট এবং লেফট, এদের মধ্যে কোনো ডায়ালগ নেই আজকে। হুম, হুম, হুম। কোনো বিষয় নিয়ে তারা এক জায়গায় আসতে পারছে না। সো আজকে না এই আলোচনাটা আমরা কনক্লুড করব না, কারণ কিছু কিছু আলোচনা হয় যেটা আমার মনে হয় এইটা থেকে কি পাওয়া গেল এক্স্যাক্টলি, আমাকে একভাবে এটা প্রভাবিত করলো, আমার মনে হয় আপনাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করলো। কিন্তু আমার বক্তব্য হলো এই আলোচনা থেকে কোনো নির্যাস আমি এই পার্টিকুলার এপিসোডে দেব না। আমি চাই এটা আপনাদের উপর রাখতে, কারণ এটা এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যে বিষয়ের কনক্লুশন করা বোধহয়, উপসংহার করা বোধহয় সম্ভব না। হ্যাঁ, কারণ এটার কোনো শেষ হয়নি। ঠিক, এটার কোনো শেষ হয়নি, এটা চলছে। এটার মধ্যে আমরা প্রত্যেকে আছে, আপনারা যারা দেখছেন তারাও ঠিক এটারই পার্ট। সুতরাং আমার একটা জিনিসই শেষে বলা, সেটা হলো ওই একটা সিম্পল কথা যেটা আমি আমার প্রত্যেকটা পডকাস্টে বলি, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। এই দুটো যদি একটু বেশি স্প্রেড হয়, তাহলে এই যে আইডেন্টিটি পলিটিক্সের যে নেগেটিভ দিকগুলো, সেগুলো থেকে বোধহয় আমরা একটুখানি বেটার জায়গায় থাকতে পারবো। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভাবাটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো একটা কথা বলেছিলাম, সবাই জানি, অনেকবার বলি, তবু আরেকবার বলি, ভাবা প্র্যাকটিস করুন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে। বৈঠক দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।